ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদেরকে যেটা পড়াবো আজকে, সেটা হলো আমাদের একটি কবিতা যেটা ক্লাস 11-এ রয়েছে, এবং এটি আমাদের প্রথম কবিতা। তা কবিতা সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি যে ক্লাস 10 লেভেলে যে কবিতাগুলো আমরা পড়ে এসেছি বা পড়েছিলাম, সেখান থেকে যা কিছু আমরা শিখেছি, জেনেছি, যতটা আমরা কবিতার ভিতরে নিজেদেরকে ঘুলে নিতে পেরেছি, সেই জায়গাটা কিন্তু আরেকটু বড় হবে, আরেকটু তার পরিধিটা বাড়বে আরও। আর এই জগৎটা যেটা আজকে আমরা চলে আসলাম, যে জগতে আজকে আমরা ঢুকলাম, কবিতার যে পার্টিকুলার জগৎটা, সেটা কিন্তু তোমাদের কাছে সত্যি খুব দারুণ লাগবে, এবং তোমাদের পূর্বের যে অভিজ্ঞতা কবিতা নিয়ে ক্লাস 10-এ জন্মেছিল, সেইটাকে আরও বেশি এনরিচ করব। আচ্ছা, চলো এবার শুরু করি। আজকে আমরা ক্লাস 11-এর যে প্রথম কবিতাটা পড়তে চলেছি, কবিতার টাইটেলটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ, বোর্ডে দেখাই যাচ্ছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd 1802। অর্থাৎ 1802 সালের 3রা সেপ্টেম্বরের লেখা বিশ্বকবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা অসামান্য সনেট কবিতা হলো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতা শুরু করার আগে এই ব্রিজ এবং তার গুরুত্ব এই কবিতায় এবং কবির সাথে তার অতপ্রত সম্পর্ক একটু বলে নিই। প্রথমত যেটা বলবো, এই যে ব্রিজটার তোমরা মেনশন দেখতে পাচ্ছ এখানে, যেটা আমাদের টাইটেল অফ দ্য পোয়েম, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা কিন্তু লন্ডনে আছে। এই ব্রিজটা লন্ডনে আছে, এবং এই ব্রিজটা ঠিক শহর ঘেঁষা, একদম শহর ঘেঁষা একটা ব্রিজ, যেটা টেমস নদীর ওপরে আছে। আর যে দৃশ্যটা এই ব্রিজটা অফার করে, সেই দৃশ্যটা সত্যি অমায়িক, অতুলনীয়। অর্থাৎ এই ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে সামনে সেই প্রকাণ্ড সেই শহর, সেই সুন্দর সাজানো গোছানো ঝা চকচকে শহর, সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম কবির চোখে আমাদের এই কবিতায়। তো সেই সকালের সৌন্দর্য যেটা তিনি এই ব্রিজের ওপর থেকে অবলোকন করেছিলেন, তারই একটা কাব্যিক রূপ তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে প্রথমে তোমাদের কনসেপশনটা কী দাঁড়ালো? এটাই, এই কবিতাটি লন্ডন শহরের সকালের সৌন্দর্যটা কেমন, বা সকালের সেই প্রথম স্নিগ্ধ আলোয় লন্ডনকে কেমন লাগে দেখতে, তারই একটা অপূর্ব বর্ণনা কাব্যিক ধারায় তুলে ধরেছেন আমাদের বিশ্বকবি ইংরেজি সাহিত্যের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, তাহলে আমরা এবার কবিতার ভেতরে প্রবেশ করি, কি আছে পড়ি। আচ্ছা, দেখো, তা প্রত্যেকটা ভালো কাজ করার আগে, প্রত্যেকটা কিছু ভালো শুরু করার আগে আমাদের কিন্তু একটা মোটিভেশন দরকার, যে মোটিভেশনটা আমাদেরকে আমাদের কাজটাকে আরও ভালো করে করতে কি করবে, শক্তি যোগাবে, ইন্ধন দেবে। তাহলে এখানে একটা স্পিচ রয়েছে, বিখ্যাত একজন মানুষ, যার নাম বলার আগেই, যার মুখ দেখেই আমরা একেবারে চিনতে পারি, তিনি হলেন আফ্রিকার কালো মানুষদের যে স্বাধীনতা সংগ্রাম, তার প্রাণপুরুষ, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা। তাই নেলসন ম্যান্ডেলার লেখা একটা স্পিচ তোমাদের সামনে এখানে তুলে ধরা হচ্ছে। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষাই হলো এমন একটি সার্বিক হাতিয়ার, যে হাতিয়ারকে ব্যবহার করে তুমি সমস্ত পৃথিবীকে পাল্টে দিতে পারো। সত্যি একথা চিরন্তন সত্য। শিক্ষাই এমন একটা শক্তি, শিক্ষাই এমন একটা অস্ত্র, যার প্রভাব, যার গুণ আমরা কিন্তু সারা বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি। আর একটা ছাত্র জীবনে, একটা ছাত্রের জীবনে, সে ছাত্র হোক ছাত্রী হোক, একজন স্টুডেন্টের লাইফে এই স্পিচটা কিন্তু অত্যন্ত কার্যকর এবং গ্রহণযোগ্য। তাহলে এবার ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা চলে যাই আমাদের পড়াতে। তাহলে এবার টাইটেলটা চলে আসলো তোমাদের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd 1802। কম্পোজড কথাটির অর্থ হচ্ছে রচিত, রচনা করা হয়েছে এমন, তাকে বলা হয় কম্পোজড। আপন ওয়েস্টমিনস্টার, কেউ বলে ওয়েস্ট মিনিস্টার, নট মিনিস্টার, ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd 1802। তাহলে লন্ডনের সেই ব্রিজ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরের থেকে দাঁড়িয়ে সামনে সেই শহর আমরা এখানে দেখতে পাচ্ছি। সে শহরের সৌন্দর্য, সেই নৈসর্গিক দৃশ্য কবির কাব্যিক মনকে, তার চোখকে আপ্লুত করে তোলে, যার ফলে তিনি এই অসামান্য কবিতাটি রচনা করলেন।
চলো এবার আমরা অ্যাবাউট দ্য অথারটা পড়ে নিই, অর্থাৎ অ্যাবাউট দ্য পোয়েটটা পড়ে নিই। আমরা দেখি তো কী লেখা আছে, কবি সম্পর্কে কী জানতে পারছি। এখানে স্মল বাট ব্রিফ একটা ডেসক্রিপশন রয়েছে অ্যাবাউট দ্য পোয়েট। কী লেখা হয়েছে? নেম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইয়ার অফ বার্থ 17th এপ্রিল 1770, 1770 সালে 7ই এপ্রিল তার জন্ম। প্লেস অফ বার্থ কী বলা হয়েছে? কুকারমাউথ টাউন, কাম্বারল্যান্ড কান্ট্রি, ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ড দেশের কাম্বারল্যান্ড কান্ট্রির একটা ছোট্ট শহর যার নাম কুকারমাউথ, সেই কুকারমাউথে জন্ম আমাদের বিশ্বকবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। প্যারেন্টেজ, পিতৃমাতৃ পরিচয়টা এবার জেনে নিই। জন ওয়ার্ডসওয়ার্থ ডাইড অন ডিসেম্বর 30, 1783। জন ওয়ার্ডসওয়ার্থ ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পিতা, আর তার মৃত্যু হয়েছিল 3রা ডিসেম্বর 1783 সালে। অ্যান কুকসন ওয়ার্ডসওয়ার্থ, অ্যান কুকসন ওয়ার্ডসওয়ার্থ তার মা ছিলেন। তার মৃত্যু হয়েছিল মার্চ 1778, 1778 সালে তিনি পরলোক গমন করেন। একজন অ্যাংলিকান খ্রিশ্চান ছিলেন, অর্থাৎ খ্রিশ্চানিটিতে তিনি খ্রিশ্চান ধর্মাবলম্বী একজন মানুষ। এডুকেশন কী লেখা আছে? গ্রামার স্কুল অ্যাট হকশিয়ার্ড অ্যান্ড ব্রিক্সকার্ট স্কুল অ্যাট প্রিনিথ, went to Cambridge as a 1791, Caesar in St. John's College in 1787, graduated in January। তো এই জায়গাগুলো থেকে তিনি তার শিক্ষাক্রম সম্পূর্ণ করেন এবং তারপর তার কেরিয়ার নিয়ে বলার আগে একটা কথা বলে রাখি, এই কবির, এই সাহিত্যিকের যে কাব্য যে কাল বা যে সাহিত্যে তার অবদান তা কিন্তু অনস্বীকার্য এবং প্রকাণ্ড। সেখানে বলতে গিয়ে এখানে যা কিছু বলা হয়েছে অত্যন্ত সামান্য বিশেষগুলোই তোমাদের এই ছোট্ট পরিসরের মধ্যে তুলে ধরা হয়েছে। তোমরা যদি ওনার লাইফ স্টাডি ডিপলি করো তাহলে দেখবে সেখান থেকে অনেক কিছু লেসনেবল জিনিস তোমরা পেয়ে যাচ্ছ। হি ফাউন্ডেড দ্য রোম্যান্টিক মুভমেন্ট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে যে রোম্যান্টিক সিজম বা রোম্যান্টিক যুগের শুরু হয়েছিল বা রোম্যান্টিকতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন আমাদের এই বিশ্বকবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং তার সঙ্গী ছিলেন, এই সূত্রে বলে রাখি, স্যামুয়েল টেইলর কোলরিজ। স্টার্টিং উইথ দ্য লিরিক্যাল ব্যালাডস, আর যে যাত্রাটা শুরু হয়েছিল একটা কবিতার মূর্ছনা দিয়ে, একটা কবিতার সংঘবদ্ধ ভাব দিয়ে, যেই কবিতা ভলিউমটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। হিজ নোটেবল ওয়ার্ডস ইনক্লুড লিরিক্যাল ব্যালাডস 1798, lines composed a few miles above Tintern Abbey 1798, composed upon Westminster Bridge 1802, London 1802 এটা দুবার রিপিট হয়েছে, আই এম সরি ফর দ্যাট, এখানে দুটো বারবার সালটা রিপিট হয়েছে। এটা ওয়েস্টমিনস্টার ব্রিজ 1802, লন্ডন গেল। তারপরে হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, পাবলিশড 1807। আচ্ছা, রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স 1807, দ্য প্রিলিউড completed in 1805 but published after his death in 1850। অর্থাৎ শেষে গিয়ে দেখতে পাচ্ছি যে প্রিলিউড যে তিনি লিখেছেন, প্রিলিউডটা লেখা শেষ হয়েছিল 1805 সালে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই কবির মহাপ্রয়াণের পর তার মৃত্যুর পরবর্তী সময়ে 1850 সালে সেটা প্রকাশিত লাভ করে বা সেটা প্রকাশিত হয়। অ্যান্ড মেনি আদার্স, এছাড়া আরও অনেক রয়েছে তার সাহিত্য জীবনে, যেগুলো তার সাহিত্য জীবনকে বা তার পাঠক মহলকে ভীষণভাবে আপ্লুত করেছে, ভীষণভাবে তাকে জ্ঞান দিয়েছে। আচ্ছা, ডেথ 23rd এপ্রিল 1850, 23শে এপ্রিল 1850 সালে তিনি পরলোক গমন করেন। তাহলে এই যে পয়েন্টসগুলো আছে, দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এবার এই পয়েন্টসগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পয়েন্টসগুলো কিন্তু দেখতে হবে এবং সেগুলো মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, এবার আমরা অ্যাবাউট দ্য পোয়েম পড়ব। অ্যাবাউট দ্য পোয়েম পড়ব আমরা। কি লেখা আছে? ইট ইজ লার্নড ফ্রম ডরথি ওয়ার্ডসওয়ার্থ জার্নাল দ্যাট দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ inspired by the early morning scene of London viewed from a coach while crossing the Westminster Bridge on the way to Dover on July 31st, 1802। 1802 সালে জুলাই মাসের 31 তারিখ কবি চলেছেন
ডোভারের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যের যাত্রাপথে তিনি ভায়া হয়ে চলেছেন লন্ডন। সেই লন্ডনকে যখন তিনি ক্রস করছেন তখন তিনি ওয়েস্টমিনস্টার ব্রিজের সংলগ্নে আসেন এবং সেই ব্রিজের সৌন্দর্য এবং সেই ব্রিজ থেকে অনতি দূরে যে শহর, তার যে সৌন্দর্য তা কবিকে ভীষণভাবে আকৃষ্ট করে, যার দরুন তিনি এই কবিতাটা লিখে ফেলেন। এটা আমরা পেয়েছি কার থেকে? এই ইনফরমেশনটা, ভ্যালুয়েবল ইনফরমেশনটা কার থেকে কালেক্ট করেছি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সিস্টার ডরথি যে জার্নাল লিখতেন, ডরথি ওয়ার্ডসওয়ার্থের যে জার্নাল, সে জার্নাল থেকে আমরা এই জিনিসটা পেয়েছি। সমালোচকরা, ক্রিটিক্সরা সেখান থেকে এটাকে উদ্ধার করেছেন। The sonnet was probably cast into its final form as William Wordsworth and Dorothy were coming back from France on September 3rd, 1802. বলা হচ্ছে যে এই কবিতা লেখার যে তাগিদ বা যে ইচ্ছেটা, তা প্রথমত তিনি দেখে তার মধ্যে তৈরি হয়েছিল, কিন্তু যখন তিনি ফ্রান্স থেকে ফিরছিলেন তখন এই কবিতার যে অসম্পূর্ণ অংশ, অর্থাৎ কবির কল্পনায় যে জায়গাটা অস্বচ্ছ ছিল, সেটা স্বচ্ছতা লাভ করে 3রা সেপ্টেম্বর 1802। তাহলে এই কবিতাটা কিন্তু বেশ কয়েকটা ধাপে তার কল্পনার মধ্যে ছিল এবং সেটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে 3রা সেপ্টেম্বর 1802 সালে। It is one of the most memorable poems by Wordsworth and it shows his regard and love for London in a manner not expressed in his other poems. So London is not only a town or city for William Wordsworth. It is much more than anything that exists in the world. অর্থাৎ এই পৃথিবী মাঝে, এই বিশ্ব দুয়ারে বা এই বিশ্ব মাঝে যে সকল কিছু অবস্থান করে, সে প্রত্যেকের তুলনায় এই নগরী যেন বারংবার কবির কাছে একটা বিশেষ ভালোবাসা, স্নেহ বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, যেটাই কবিতার প্রত্যেকটা লাইনে আমরা অনুভব করতে পারবো। হ্যাঁ, কতটা স্নেহ, কতটা ভালোবাসা, কতটা অ্যাট্রাকশন এই শহরের প্রতি তার রয়েছে, তা এখানে আমরা পড়ে জানব। আচ্ছা, দ্য সনেট ফলোজ দ্য অর্থোডক্স ইটালিয়ান ফর্ম ABBA, CDC। তাহলে এখানে চিরাচরিত যে ইটালিয়ান যে ফর্ম আছে সনেটের যে ইটালিয়ান যে রাইমিং স্কিম যাকে বলি আমরা, যে ছন্দ চলার যে উপায় বা পথ বা ধারা, সেই ধারা মেনেই, সে অর্থোডক্স ইটালিয়ান ফর্ম যে গঠন ছন্দের, তা মেনেই এই কবিতাটি তিনি লিখেছেন, যেখানে ছন্দগত ধারাটা লিখে দেওয়া হয়েছে। যে 14টা লাইনের এই কবিতা, আমি এ প্রসঙ্গে তোমাদের বলছি, তোমরা জেনে রাখো এই কবিতাটা একটা সনেট ধর্মী কবিতা, অর্থাৎ চতুষ্পদী কবিতা। আমরা চতুষ্পদী কবিতা বলতে জানি যে 14 লাইনের যে কবিতাটা হয়ে থাকে, যেটা আমরা বাংলা সাহিত্যেও দেখেছি, 14 লাইনের কবিতাকে বলা হয় চতুষ্পদী কবিতা, আর যাকে ইংরেজিতে বলা হয় সনেট। প্রিয় ছাত্রছাত্রীরা, এই বিষয়ে তোমাদেরকে আরেকটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশনটা খুব ইনফরমেটিভ। সেটা হলো যে সনেট কিন্তু প্রথম ইটালিতে লেখা শুরু হয়, যাকে আমরা বলি ইটলিতে প্রথম সনেট লেখা শুরু। আর সনেটের উৎপত্তি হয়েছে যে শব্দটা থেকে, তার নাম সনেটো। আর যে মানুষটার হাত ধরে, যে গুণী মানুষটার হাত ধরে সাহিত্য একটা অপূর্ব প্রকাশভঙ্গিমা পেল, সনেটের মতন একটা সম্পদ পেল, সেই প্রকাশভঙ্গিমা বা সেই উৎস কার ছিলেন? পেট্রাক, একজন স্কলার, একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। ইটালিয়ান কালচারে, ইটালিয়ান হিস্ট্রিতে আমরা পেট্রাকের উল্লেখ পেয়েছি। তা পেট্রাকের দ্বারাই সনেট লেখার প্রচলন শুরু। এর আগেও কয়েকজন এই যাত্রাটা শুরু করেছিলেন, তার কিন্তু ইনসিডেন্টলি তারা কমপ্লিট করতে পারেন না। পরবর্তী সময় পেট্রাক এসে এই অসম্পূর্ণ যাত্রাটাকে সম্পূর্ণ করে সনেটের একটা সার্বিক চিত্র সমস্ত সাহিত্য জগতের কাছে উপহার দেন। যাই হোক, তারই কাব্যিক ধারা বা সেই যে স্টাইল, পেট্রাকান স্টাইল, সেটা অ্যাডাপ্ট করেই আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটি লিখেছেন। সো আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ আ পোয়েম। কি পোয়েম? সনেট পোয়েম। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টাইল অফ দ্য পোয়েম? পেট্রাকান সনেট। এটা কিন্তু পেট্রাকান সনেটে লেখা। এটা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে চলেছে এবার। যাই হোক, তাহলে এবার এই যে ছন্দের যে চলন, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। এবার আমরা কবিতাটা পড়ব সবাই একত্রিতভাবে। তোমাদের কনসেন্ট্রেশন
যে জায়গাটা সেটা জানি যে যদিও পড়ার মধ্যেই আছে, তবু বলবো যে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে একবারের কবিতাটার দিকে মনোনিবেশ করো এবং দেখো যে এই ছবিটাকে তোমরা নিজেদের মনে ভাসিয়ে তুলতে পারো কিনা। বলা হচ্ছে, আচ্ছা দাঁড়াও আগে আমি একটু মার্কটা নিয়ে নিই। দেখো বলা হচ্ছে, ছবিটা এখানে আছে, আমি দূর থেকেই পড়াচ্ছি কারণ ছবিটা কিন্তু অনেকটাই গুরুত্ব রাখে এই কবিতাটির অন্তর্নিহিত অর্থ বোঝার ক্ষেত্রে। তাই আমি কবিতা সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদেরকে অ্যাট লাস্ট প্রোভাইড করব। আগে কবিতাটা পড়ে নিই, কারণ আগে টু মেনি ডিসকাশন হলে কবিতাটি ভালো লাগবে না শুনতে। আগে শুনে নাও, তারপরে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি। বলা হয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর চাইতে উজ্জ্বল করে দেখাবার মতো আর কিছু নেই। কবিতার প্রথম লাইনেই লিখেছেন যে পৃথিবীর এর চাইতে উজ্জ্বল করে দেখাবার মতো আর কিছু নেই। অর্থাৎ এই পৃথিবীর যা কিছু আছে, এই পৃথিবীর কোলে যা কিছু আছে, যা কিছু তার নিজের, সেই সব কিছু একদিকে আর এই সৌন্দর্য একদিকে, যা আর কোথাও নেই। Dull would he be of soul who could pass by. Dull would he be of soul who could pass by. বলেছেন, হৃদয়গত দিক থেকে সে অন্ধ যে এই দৃশ্য উপেক্ষা করে চলে যায়। অর্থাৎ এই যে সৌন্দর্য, যে সৌন্দর্যের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর এর চাইতে সুন্দর করে উজ্জ্বল করে দেখাবার মতো কিছু নেই। এই যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যদি কেউ তার পার্থিব চোখ দিয়ে অবলোকন করেও তা উপেক্ষা করে হেঁটে চলে যায় বা তাকে পাত্তা না দিয়ে চলে যায়, তাহলে কবি বলেছেন সেই মানবের হৃদয় বড় শূন্য, সে আত্মাহীন। A sight so touching in its majesty. A sight so touching. এই দৃশ্য নয়নভিরাম। অর্থাৎ এই দৃশ্য মন কাড়া, এই দৃশ্য মনের প্রতিটা অংশে ছোঁয়া দিয়ে যায় এবং তার মন কাড়া ভাব তৈরি হয়েছে কিসের জন্য? এই দৃশ্যটা এত কিসের জন্য সুন্দর হয়ে উঠেছে, কেন এত মন কেড়ে নিচ্ছে? ইন ইটস মেজেস্ট্রি। কারণ এই সৌন্দর্যের যে এক্সেলেন্স, যে পরিব্যাপ্তি, তা অমায়িক অনন্য। তার জন্যই এই দৃশ্য সর্বদাই মন ছুঁয়ে যায়। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই নগরী যেন পড়েছে একে পোশাকের মতো করে। নগরী যেন পড়েছে এই সৌন্দর্য পোশাকের মতো করে। অর্থাৎ এই যে নগরী, অর্থাৎ লন্ডন সিটি, দিস সিটি মিনস লন্ডন সিটি। লন্ডন সিটি একটা সৌন্দর্যকে পরে নিয়েছে, পুট অন, ওয়্যার, পরিধান করেছে, লাইক এ গার্মেন্ট, কাপড়ের মতো করে, পোশাকের মতো করে। সেটা কি? দ্য বিউটি অফ দ্য মর্নিং। সকালের সৌন্দর্য, সেই রক্তিম সূর্যের আলোয়, সেই রক্তিম সূর্যের আভায় যখন গোটা নগরী চকচক করছে, জলজল করছে, কবি যেন মনে হচ্ছে যে একটা মেয়ে যেন সেই শুভ্র পোশাক পরিহিতা, শুভ্র পোশাক পরে যেন সেই সৌন্দর্যকে নিজের চতুর্পাশে জড়িয়ে নিয়েছে। অর্থাৎ এই যে নগরটা, এই নগরটাকে কবি একটা ব্যক্তিত্ব দান করেছেন। তিনি বলেছেন এই নগর যেন এই সকালের সৌন্দর্যকে উপভোগ করছে না, এই নগর যেন এই সকালের সৌন্দর্যকে বস্ত্র আকারে নিজের কাছে জড়িয়ে নিয়েছে বা নিজের আভূষণ তৈরি করে নিয়েছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বিয়ার। তাহলে এই যে বিউটি যেটা পড়েছে সকালের মতন, তার মেনশন কিন্তু তিনি সেকেন্ড লাইনে করেছেন, তার পরবর্তী লাইনে, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার। সকালের এই সৌন্দর্য নিস্তব্ধ, উন্মুক্ত। সৌন্দর্যকে ব্যক্ত করার জন্য তিনি দুটো সুন্দর শব্দ ব্যবহার করেছেন, দুটো সুন্দর অ্যাডজেক্টিভ ইউজ করেছেন, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। তার মানে এই সৌন্দর্য উন্মুক্ত, এই সৌন্দর্য নীরব, এই সৌন্দর্য প্রকাণ্ড, কোনো রকম বাধা নেই তার মধ্যে। এবং যে সৌন্দর্য সমস্ত সকালটা যেন ঢেলে দিয়েছে লন্ডনের বুকে। শিপস, টাওয়ার্স, ডুমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। কবি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন দূরে যেন ওই যে জাহাজগুলো সারি সারি বাঁধা, ওই যে স্তম্ভটা উঠে আছে, ওই যে গম্বুজটা দেখা যাচ্ছে, কিংবা ওই যে চিত্রনাট্য গৃহগুলো যেখানে প্রতিদিন সন্ধ্যায় গোটা লন্ডনবাসী জমায়েত হয়ে
কোনো না কোনো একটা নাটক উপভোগ করছে। এবং ওই যে মন্দিরগুলো যেগুলো সকালের সৌন্দর্যে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, সবটাই যেন নীরব, সবটাই যেন উন্মুক্ত। যে সৌন্দর্য তিনি এই সমস্ত আর্টিকেলগুলোর মধ্যে দিয়ে দেখেছেন, দেখো অবজেক্টগুলোর মধ্যে দিয়ে দেখেছেন শেপস, টাওয়ার্স, টুমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, সব কিছু যেন সাজানো রয়েছে, তিনি ওখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে জিনিসগুলো আছে একটা বড় শহরের কিন্তু পরিচয়। সেখানে হচ্ছে জাহাজ বন্দর আছে, তার মানে সেন্টার অফ কমার্স, ব্যবসার দিক থেকে শহরটা বেশ চর্চিত। টাওয়ার্স অর্থাৎ সেই শহরে বড় বড় কী আছে, ভাস্কর্য রয়েছে। ডুমস অবশ্যই আর্কিটেকচারকে ডিনোট করে। থিয়েটার্স তার মানে এখানে তোমার লিটারেচার ইন্টারেস্টেড পার্সন বা যারা সাহিত্য ভালোবাসে সেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। টেম্পলস অর্থাৎ ধর্মপ্রাণ একটা শহর যেখানে মন্দিরও অস্তিত্ব রয়েছে। আর সব কিছু যেন সাজানো গোছানো, লাই সব কিছু যেন শুয়ে রয়েছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, বলেছে ওপরে সেই আকাশ আর নিচের এই সমভূমি, তারই মাঝে যেন এই নৈসর্গিক দৃশ্য যেন ঢেলে সাজিয়েছে। অর্থাৎ প্রকৃতি মা যেন তার সৌন্দর্যকে একে 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 খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি হয়ে যেন সাজিয়ে দিয়েছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, যা কিছু দেখছি তা যেন উজ্জ্বল। অর্থাৎ আমরা এই ছবিটা দেখলেও বুঝতে পারছি সকালের আলো যখন, আভা যখন তার অধিকার বিস্তার করেছে নগরীর বুকে, দেখো প্রকাণ্ড অংশ কিন্তু আলোকিত হয়ে উঠেছে। ধীরে ধীরে আলো অন্ধকারকে হারিয়ে তার জায়গা নিচ্ছে এবং পাশাপাশি একটা অপূর্ব সৌন্দর্য, যে সৌন্দর্য ইট কাঠ বালি পাথরে গড়া হলেও তার মধ্যে যে প্রকৃতির ছোঁয়া রয়েছে, যে স্পন্টিনিয়াস ওভারফ্লো রয়েছে, সেই স্পন্টিনিয়াস ওভারফ্লো অফ নেচার সেটা কিন্তু বারবার প্রতিধ্বনিত হয়ে উঠেছে। তাই বলছে অল ব্রাইট, যা কিছু দেখছি, অল মানে অল আদার থিংস অফ দ্য টাউন আর ব্রাইট, প্রত্যেকটা জিনিস শহরের উজ্জ্বল। অ্যান্ড গ্লিটারিং, চকচক করছে, বিকজ সানকিসড, সূর্যের প্রথম আলোর চুম্বন এই গোটা নগরীটাকে আলোক উজ্জ্বল করে তুলেছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এই ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ আজ এই দৃষ্টি কোনোভাবেই বাঁধন মানছে না। আজ এই দৃষ্টিকে অবারিত করার জন্য কোনো মেঘ, কোনো কুয়াশা কিচ্ছু নেই। একটা উন্মুক্ত আকাশ যার মধ্যে এই সৌন্দর্যকে আমি অবলোকন করছি, আর যে সৌন্দর্য নিস্তব্ধ, খোলা আর মন জুড়িয়ে দিচ্ছে আমার। সেই মন জুড়িয়ে দেওয়ার কথাটা তিনি স্বীকার করেছেন, দেখো এই লাইনে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, নেভার সো আই নেভার ফেল্ট অ্যা ক্লাম সো ডিপ। দেখো আমি যে বললাম যে দ্য পোয়েট ইজ স্যাটিসফাইড, দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য বিউটি, কি করে দেখো, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য এর আগে কখনো এমনভাবে সোজাসুজি কিরণ দেয়নি। অর্থাৎ কবির এই কথার বক্তব্য যে পৃথিবী লোক যখন সূর্যের আলো পেল, প্রভাতের আলো যখন ফুটে উঠল, তখন সূর্য তার প্রথম আলোটা তুলে রেখেছিল কার জন্য? লন্ডনের জন্য। তাই বলেছে নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এইভাবে সূর্য লম্বভাবে আর কোথাও কিরণ দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, তার সব থেকে প্রিয় পছন্দের প্রথম শহর, তার উপত্যকা, তার পাথর এবং তার পাহাড়। অর্থাৎ এই নগরীকে ঘিরে যে সকল উপত্যকা রয়েছে, যে সকল পাহাড়গুলো রয়েছে, যে সকল প্রস্তরখণ্ডগুলো রয়েছে, প্রত্যেকটা যেন সূর্যের সবচেয়ে প্রথম পছন্দের, এবং যাকে তার প্রথম আলো দিতে সে সদাই চঞ্চল এবং সতত। নেভার সো আই নেভার ফেল্ট আ ক্ল্যাম সো ডিপ। সো দিস ইজ দ্য ক্ল্যারিফিকেশন অফ দ্য পোয়েট। দ্য পোয়েট এটা স্বীকার করে নিলেন, আমি আগে কখনো দেখিনি, না কখনো অনুভব করেছি। দ্য বিউটি, যেটা লন্ডন অফার করেছে, বা এই সৌন্দর্য যেটা তিনি পার্থিব চোখ জুড়িয়ে দিয়েছে তার কাব্য প্রতিভাকে আরেকটা নতুন ছন্দবদ্ধ লাইন বাঁধতে সাহায্য করেছে, যেখানে কবিতা এবং প্রকৃতি এক হয়ে গেছে। সেই অক্ষরগুলোতে তিনি স্বীকার করে নিয়েছেন যে দেখিনি আগে কখনো, না কখনো অনুভব করেছি। সো ইট ইজ দ্য ফার্স্ট টাইম যে এতটা বড় সৌন্দর্য। দেখো তার একটা প্রকৃতিবাদী কবির এই বক্তব্য কিন্তু মোটেই চারটিখানি বক্তব্য নয়, কারণ তিনি বলেছেন যে না কখনো দেখেছি, না কখনো অনুভব করেছি এতটা শান্তি, এতটা গভীরতা। অর্থাৎ এই শান্তির মধ্যে যে পরিতৃপ্তি, যে হ্যাভেনলি গ্লো, যে সিলেস্টিয়াল ফ্যাক্ট রয়েছে, সেটা আমি আর কোথাও বিশ্ব দরবারে কোথাও আমি লক্ষ্য করিনি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল,
নদীটি আপন মহিমায় চলে যাচ্ছে বা বয়ে যাচ্ছে। নদী তো আর চলে না, নদী বয়ে যায়। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। নদীটি, এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্রিজের নিচ দিয়ে নদীটা সদা প্রবাহমান, সে আপন ইচ্ছায় বয়ে চলেছে, আপন ইচ্ছায় সে বয়ে চলেছে। অর্থাৎ প্রকৃতি তার আপন ধারায় তার সৌন্দর্যকে অতিবাহিত করে চলছে, প্রবাহিত করে চলছে। গেল, এখানে বলে রাখি এই নদীটা হচ্ছে থেমস নদী। এই নদীটা হচ্ছে থেমস নদী, লন্ডনের একটা খুব জনপ্রিয় নদী থেমস। আচ্ছা, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম আসলিপ। ও প্রিয় ভগবান, এ নগরীর প্রথম সারির ঘরগুলো হয়তো এখনো গভীর নিদ্রারত। কথার অর্থ হলো তিনি ভগবানকে বলছেন যে হে ঈশ্বর, আমি যাদের দেখতে পাই যে সারি সারি ঘর সারিবদ্ধ অবস্থায় রয়েছে নগরীর সম্মুখ দ্বারে বা সম্মুখ পানে, সেইখানে থাকা প্রত্যেকটি ঘর এখন হয়তো গভীর নিদ্রায় মগ্ন। অর্থাৎ এই কথার অর্থ যে এই সৌন্দর্য দেখার যে সুযোগ বা সুবিধে বা সেই যে ক্ষণ বা মহাযোগ, সেই যোগ কিন্তু সেই লন্ডনবাসীর জুটলো না। জুটলো কার? আমাদের কবি ওয়ার্ডসওয়ার্থের। তাই তিনি ভগবানকে বলেছেন, হায় ভগবান, হে ঈশ্বর, হ্যাঁ, কি দৃশ্য তুমি দেখালে আমাকে, যে দৃশ্য আমি আর কখনো দেখিনি, সত্যি অতটা অপূর্ব। আর এই শহরের যে সকল গাছগুলো রয়েছে, এই যে সকল গৃহগুলো রয়েছে, তারা যেন সবাই এই দৃশ্য থেকে বঞ্চিত রইল। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং এই নগরীর যে কেন্দ্র পান অর্থাৎ চালিকা শক্তি, আমরা বলেছি একটা সেন্টার অফ কমার্স। আমরা জানি যে শহরগুলো বাণিজ্যকে কেন্দ্র করে বা তোমার হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেগুলো খুব ক্যাপিটালিস্টিক টাউন। তা এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে সমুদ্রপথে বৈদেশিক কারবার বা আমাদের ট্রান্সপোর্ট আর এক্সপোর্ট আর ইম্পোর্ট হচ্ছে। সো এটা সেন্টার ক্যাপিটাল বলা যায়। সেখান থেকে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে এই শহরের যে কেন্দ্র পান, এই শহরের যে প্রাণ চালিকা শক্তি, সেও হয়তো নির্বিঘ্নে ঘুমিয়ে রয়েছে এই সৌন্দর্যকে উপেক্ষা করে। তাহলে কবিতাটা তো আমি তোমাদেরকে লাইন টু লাইন বলে দিলাম, তার বিশ্লেষণ করে বলে দিলাম। কবিতাটা কিন্তু খুবই একটা টাচি কবিতা, টাচিং কথাটা উনিও বলেছেন। তা এই কবিতা তোমাদের কেমন লাগলো সেটা তো জানাবেই। আর কবিতা রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি এবার ইনপুট করব, সেগুলো ভালো করে শুনে নাও। মনে রাখবে কবিতাটা কিন্তু একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার পড়তে হবে, তাহলেই কিন্তু কবিতার অভ্যন্তরে তোমরা যেতে পারবা। এবং কবির যে ভাব, প্রকৃতির মধ্যে যে একটা প্রাণ দোতনা পেয়েছে, প্রকৃতির মধ্যে যে একটা ভাব জেগে উঠেছে, প্রকৃতি যে অলওয়েজ তাকে লার্ন করাচ্ছে, শেখাচ্ছে, টিচ করছে, তিনি সেখান থেকে শিক্ষা নিচ্ছে, সেটা কিন্তু বারবার এখানে উঠে এসেছে। তা যাই হোক, এবার আমরা কবিতা সম্পর্কে দু একটা ইনফরমেশন তোমাদেরকে বলে দেব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ইনফরমেশনগুলো আমি এখানে বলে দিচ্ছি তোমাদেরকে নোট এনে। আচ্ছা, ফার্স্ট ইনফরমেশন, তোমরা যেটা পড়ছো এটা একটা সনেট কবিতা, অর্থাৎ চতুষ্পদী কবিতা। সনেট কবিতা 14 লাইনে লেখা হয়। সনেট কবিতার অরিজিন মানে উৎস হচ্ছে কোথায়? ইটালিতে, অর্থাৎ ইটলিতে তার উৎপত্তি। যে মানুষটার হাত ধরে, ফাউন্ডার FOUNDER, যার হাত ধরে এই সনেটের বিকাশ, তিনি হলেন পেট্রাক, PETRACH, পেট্রাক। এবং আমরা জানি যে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ একটা হচ্ছে পেট্রাকান সনেট, একটা পেট্রাকান সনেট। তা যে কবিতাটা পড়লাম আমরা, ঠিক আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটা কি কবিতা, কি ধরনের স্টাইলে লেখা, কোন সনেট স্টাইলে লেখা? পেট্রাকান, PETRACHAN, পেট্রাকান সনেট, SONNET, পেট্রাকান সনেট, যেটা পেট্রাকের স্টাইল অবলম্বন করে লিখেছেন আমাদের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এক্ষেত্রে আর বিশেষ কিছু বলার নেই। কবিতাটিতে দুটো কোয়াট্রেন আছে। কোয়াট্রেন কটা আছে? দুটো, 2 কোয়াট্রেন, দুটো কোয়াট্রেন আছে। আর যেটা বলার, কবিতার দুটো কোয়াট্রেনের মধ্যে ফার্স্ট পার্টটায় আছে হচ্ছে 8 লাইন্স, যাকে সনেটের ভাষায় বা ইটালিয়ান ভাষায় বলে অক্টেভ, 8কে ইটালিতে বলে অক্টেভ। অ্যান্ড যে সেকেন্ড পার্টটা আছে সেখানে আছে 6 লাইন, 14টা লাইনকে এইভাবে তিনি ডিভাইড করেছিলেন। একে বলে সেস্টেট অর ইউ ক্যান সে সেস্টেভ।
বোথ আর সেট, দুটোই বলা হয়, কেউ সে স্টেট বলে, কেউ সে স্টেপ বলে। যাক, এইটা হচ্ছে একটা ইনফরমেশন তোমাদের কবিতাটাকে ভালোভাবে রেডি করার জন্য, শুধু এটুকুনি মনে রাখলেই হবে। আর তোমরা তো রাইম স্কিমটা তো দেখেইছো, আমি শর্টে লিখছি। রাইম স্কিমটা হচ্ছে তোমার এ বি বি এ, এ এ বি বি এ, কোথাও এটা ছোট হাতে লিখবে না, এ বি বি এ, সি ডি সি ডি ই, সি ডি সি, ডি সি ডি, ডি সি ডি, সি ডি সি, ডি সি ডি। মনে রেখো কিন্তু এটাকে তোমরা আব্বা আব্বা চাইলে উচ্চারণ করতে পারো, যাতে করে তোমাদের ছন্দটাতে গোলমেল না হয়ে যায়। কারণ এগুলো এমসিকিউতে কিন্তু জিগজ্যাগ করে দেবে, এদিক ওদিক করে দিবে, বা এদিকে রিঅ্যারেঞ্জ করতে বল, মানে ঘুরে ফিরিয়ে দিবে। সেটা তোমাদেরকে কিন্তু এইভাবে পড়লে পরে কিন্তু মনে থাকবে, হ্যাঁ, আব্বা আব্বা করে পড়লে মনে থাকবে। আর একটা বলবো যে এখানে স্কেলটা কি রয়েছে, অর্থাৎ আমাদের কবিতার যে এই যে তোমার ছন্দটা, এটা কোন কোন স্কেলে চলছে, সেই স্কেলটা হচ্ছে IAMBIC, আয়াম্বিক পেন্টামিটার, পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার এটা লেখা। এটা হচ্ছে তোমার কিন্তু যে কোন স্কেলে চলছে, স্কেলটা কিন্তু কি আয়াম্বিক পেন্টামিটার, এটা বলে দিচ্ছি। স্কেলটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটার, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এমসিকিউ। আর এখানে কি কি ফিগার অফ স্পিচ দেখা যায়, কবিতার মধ্যে কি কি ফিগার অফ স্পিচ দেখা যায়, সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই বলে দেব। আমি তার জন্য কবিতাটাকে একটু বের করে নিই, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে এখানে মোটামুটি ইনফরমেশন এটাই ছিল। এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, যেখানে আমি কিছু কিছু রেটোরিক রিলেটেড ইনফরমেশন দিয়েছি, কোথা থেকে এসেছি সেটা বলেছি। এইবার আমি খালি চট করে একটু কবিতার যে ফিগার অফ স্পিচটা আছে সেটা তোমাদেরকে চট করে বলে দিই। আচ্ছা, দেখো, তোমাদের এখানে বলেছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর আর কিছু উজ্জ্বল করে দেখাবার মতো নেই। এই এনিথিং কথাটা যেটা রয়েছে, এনিথিং যে কথাটা রয়েছে, এটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে পৃথিবীর কিন্তু এর চাইতে উজ্জ্বল করে দেখাবার মতো আর কিছু নেই, এটাই বলা হচ্ছে। আচ্ছা, তা এই যে এনিথিং কথাটা রয়েছে, এটা কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে হাইপারবোল, এটা এক্সাম্পল অফ হাইপারবোল। তারপরে দেখো এই যে আছে ডাল উড হি বি অফ সোল, তো অ্যাকচুয়ালি কী হতো, হি উড বি ডাল, এরকম হতো তো। তাই এটা হচ্ছে এক্সাম্পল অফ ইনভার্সন, এটা হচ্ছে ইনভার্সনের এক্সাম্পল। সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্ট্রি গেল। দ্য সিটি নাও ডথ, এখানে রয়েছে ইমাজিনেশন, ইমাজারি রয়েছে, আর রয়েছে পার্সনিফিকেশন, ফিকেশন, অর্থাৎ এখানে এই নগরীটাকে একটা বিমূর্তকে মূর্ত করে তোলা হয়েছে, একটা প্রাণহীন শহরকে প্রাণযুক্ত করে। শহরের কি প্রাণ আছে না, তাহলে শহর কাপড় কি করে পড়বে, তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন গেল। দ্য বিউটি অফ দ্য মর্নিং, সাইলেন্ট অ্যান্ড বেয়ার, শিপস টাওয়ার্স, লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, শিপস টাওয়ার্স ডুমস, এই যে কথাগুলো আছে, এই দেখো, এই যে টি, এই যে টি, ঠিক আছে, এই যে রয়েছে। আবার এখানেও দেখো এই জিনিসটা এখানেও আছে, এই যে এস এস, ঠিক আছে, দেখা যাচ্ছে একই লেটার বারবার ফিরে ফিরে আসছে। তাহলে এই লাইনটা আর এই লাইনটা, এই যে ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ অ্যালিটারেশন, এক্সাম্পল অফ অ্যালিটারেশন। তাহলে এগুলো হচ্ছে একই বর্ণ যদি বারবার ফিরে আসে তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। তারপরে দেখো ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, ঠিক আছে। আবার এখানে কিন্তু লাইক কথাটা আছে, হ্যাঁ, এক্ষেত্রেও বলে রাখি, লাইক থাকলে সেটা হয় সিমিলি, কি হয় সিমিলি, সেটা হয় সিমিলি। তাহলে কোন ফিগার অফ স্পিচ, সিমিলি। তো এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে রাখতে হবে মাথায়, কারণ হয়তো লাইন তুলে দিয়ে বললো এটা কোন ফিগার অফ স্পিচ, তা আমি তো এটা লিখিয়ে দিচ্ছি, তোমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, বাস তাইলেই হবে। আচ্ছা, ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার গেল। নেভার ডিড সান, এ দেখো সূর্য এর আগে কখনো দেয়নি, এই যে হাইপারবোল, বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে হাইপারবোল, ঠিক আছে। এখানেও হাইপারবোল, আমরা প্রথমেও দেখেছিলাম হাইপারবোল, এখনও দেখলাম হাইপারবোল, ঠিক আছে। ইন হিজ ফার্স্ট, হিজ, তার শহর, কার শহর, সূর্যের শহর। তাহলে দেখো এটা পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন অ্যান্ড ইমাজিনেশন, পার্সোনিফিকেশন, ঠিক আছে, এখানে চলে আসলো পার্সোনিফিকেশন, ইমাজারি রয়েছে। নেভার স আই নেভার ফেল, দেখো এই যে বাক্যটা কি লিখছে, আই নেভার স, আই নেভার ফেল, তাহলে কি করেছে, উল্টো করে লিখেছে না, এই যে উল্টো করে, এই যে আমরা আবার চলে আসলাম ইনভার্সনে,
এখানে লাইনটার মধ্যে রয়েছে ইনভার্সন, আমরা যে এখানে ইনভার্সনটা করেছি সেই ইনভার্সনটা এখানেও আছে। আচ্ছা, তারপরে বলছে দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওয়েটস ওন সুইট উইল। দেখো দ্য রিভার গ্লাইড, দেখো এখানে কি বলছে, নদী আপন মহিমায় চলছে। তা নদী কখনো কি আপন, নদীর কি আর প্রাণ আছে না, এই উইল কথাটা দিয়ে এটাকে প্রাণযুক্ত করে তোলা হয়েছে, তাই তো। তাহলে কি বলছে, উইল কথাটা দিয়ে রিভারটাকে কী করতে, প্রাণযুক্ত। তাহলে এখানেও পার্সোনিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে ব্যক্তিত্ব আরোপণ করা হয়েছে, পার্সোনিফিকেশন, ঠিক আছে, ব্যক্তিত্ব আরোপণ করা হয়েছে, পার্সোনিফিকেশন। দিয়ার গজ দ্য ভেরি হাউস ইজ আ স্লিম, ঘুমিয়ে রয়েছে, অ্যান্ড দ্য মাইটি হার্ট, মেটাফোর, ঠিক আছে, এখানে রয়েছে মেটাফোর, PHORE। সো এইটা ছিল ফিগার অফ স্পিচ। এই কবিতার যেখান থেকে যে কটা ফিগার অফ স্পিচ আছে আমি কিন্তু সব কটাই তোমাদের দেখালাম। তোমরা কি করবে, তোমরা ভিডিওটা পজ করে জায়গাটাগুলো সুন্দর করে লিখে নেবে খাতায়। যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স, যেখানে কমেন্ট সেকশন তোমাদের জন্য দেওয়াই থাকে, সেখানে তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা এটা বুঝতে পারছি না। তবে ডেফিনেটলি আমি এটা ম্যান টু ম্যান যেই প্রশ্ন করুক না কেন তাকে আমি ইন্ডিভিজুয়ালি আনসারটা দিয়ে দেবো। এই হলো ব্যাপার। সমস্ত কবিতাটা করে দিলাম, তোমার ফিগার অফ স্পিচ দিয়ে করে দিলাম। আচ্ছা, এবার তোমরা পড়লে, শুনলে, আচ্ছা এবার বাড়িতে পড়বে, কবিতাটা কেমন লাগলো জানাও। আর সবার শেষে প্রতিদিন একটা কথা তোমাদের বলি, সে তোমাদের কিন্তু ভালোবাসা, স্নেহ আর হচ্ছে তোমাদের কিন্তু কোঅপারেশনেতেই কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলছে। আমাদের পরিবার ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে আরও বড় হয়ে উঠছে। আমাদের এই চ্যানেলের পাশে থাকো। আমাদের এই চ্যানেলের যে সকল সাবজেক্টগুলোকে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য, সেগুলো তোমরা ভালো করে দেখতে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। গুড ডে টু ইউ।